আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। বলেছিলাম ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাতে চাইছে। সেখানে আমি কতগুলো কথা উল্লেখ করেছিলাম যে তার বয়স হয়েছে, তার এমনি বদ্ধ জায়গা থাকতে থাকতে তার মানসিক একটা চাপ তৈরি হয়েছে। তারপর ভারত দেখছে তার বয়স তত বাড়ছে, রিস্ক তত বাড়ছে। আজকে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে পুরো দোষটা এসে ভারতের ঘাড়ে পড়বে। আমি ভিডিওর শেষে কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনারা পারেন একবার ওই লিঙ্কটা টাচ করে একবার দেখে নেবেন আমি তখন কি বলেছিলাম, আজ কি বলছি তার সঙ্গে কোনো মিল আছে কিনা। এবং তখন আমি একটা কথা তখন আমি উল্লেখ করিনি, ইচ্ছাকৃতভাবে উল্লেখ করিনি, কারণ ভারতের কাছে এখন যে কথাটা চারদিকে রটে বেড়াচ্ছে, তাকে মারার একটা পরিকল্পনা ভারতের কানে এটা অনেক আগেই ছিল, সেটা আমি আপনাদের উল্লেখ করিনি, কারণ এটা ভাঙতে বলা হয়নি। এখন যখন বেরিয়ে গেছে, অনেকেই যখন বলছেন, তখন আমার আর বলতে বাধা নেই যে এরকম একটা পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা বাস্তবায়ন কিভাবে হবে না হবে চারদিক দিয়ে তার কিন্তু সিকিউরিটি কন্ট্রোল তার নজর রাখছে। এমনি তার নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়, আমি আগেও আপনাদের বলেছি, মানে থার্ড লেয়ার। এখন যেখানে আছেন সেখানে ফিফথ লেয়ার নিরাপত্তা বলা তৈরি করা হয়েছে, মানে 5টা নিরাপত্তা বলা হয়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে সেই নিরাপত্তা বলা হয়। এখন উনি বিভিন্ন লোকের সঙ্গে এই সময়ের মধ্যে দেখা করেছেন, বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে এই সময় দেখা করেছেন। এখন ভারত জানে যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে, এই দলের মধ্যেই আছে, সেটা প্রধানমন্ত্রীও জানেন, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, তিনিও জানেন, কিন্তু তিনি বাঁচতে পারছেন না কে সেই প্রকৃত মানে গদ্দার, কে নয়। ঠক বাঁচতে গাঁও যার যেমন হয়ে যায়, খড়ের গাদায় সূচ পড়লে খুঁজে বের করা যেরকম দায়, তেমনি যাকে বিশ্বাস করবেন সেই হয়তো পেছন দিক দিয়ে ছুরিটা মেরে দিল, যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছিল। সে কথা আপনারা জানেন, ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ, যাকে বলে রেখে দিয়েছেন সন্তানদের এবং পরিবারের সবাইকে, আমার যদি কিছু হয় তার সঙ্গে যোগাযোগ করো, সেই কিন্তু খুনটা করেছিলেন। এখন যিনি বিশ্বাসের পাত্র, যাকে তিনি ডেকে পাঠাচ্ছেন, তিনি সত্যিই বিশ্বাসের পাত্র কিনা এখন ভারতের মনে সন্দেহ দেখা দিয়েছে। ফলে তাকে এমন একটা জায়গায় পরিবর্তন করে রাখা হচ্ছে, খোলামেলা জায়গা, এবং তার সঙ্গে এই ডিসেম্বরের মধ্যে আর কারোর যোগাযোগ করতে দেওয়া হবে না। মানে সে দলীয় নেতা হোক, কর্মী হোক, যেই হোক, একমাত্র তার পরিবারের লোক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হবে না, শেখ পরিবারও নয়। কারণ ভারত আর কোন রকম রিস্ক নিতে চায় না। ভারত অপেক্ষা করছিল বেঙ্গল ইলেকশনের উপরে, কারণ যত বাধা ছিল এই বেঙ্গল ইলেকশন, যতক্ষণ না পর্যন্ত বেঙ্গল জয় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত কিন্তু নিশ্চিন্ত থাকতো না। কারণ এপারে যদি গদ্দার থাকে, ওপারে যদি গদ্দার থাকে, দুই গদ্দারের সীমান্তের এপারে ওপারে যদি মিল হয়ে যায়, সীমান্তের কাঁটাতারের এপারের ওপারে অন্ধকারে, তার এপারে কিন্তু কোনো খেলাই ঠিক মতো হবে না, নিরাপত্তা নিশ্চিত হবে না। তো ওই কারণে আমি বলেছিলাম, বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে
নির্বাচনটা অবধি অপেক্ষা করতে হবে। নির্বাচন শেষ, 4 তারিখে ফল প্রকাশ। ফল প্রকাশের পর বোঝা যাবে যে বিজেপি ক্ষমতায় বসছে কিনা, এবং বসবে তো বটেই, কত আসন পেয়ে বসছে সেটাই হচ্ছে এখন কথা। আর একটা প্রশ্ন সকলের মনে উঁকি মারছে, এবং আপনাদের এই যে আখতার, ডিম আখতার, ওরা বিদেশে গিয়ে ডিম খেয়েছিল, সে যখন এনসিপি রয়েছে তা এখন পার্লামেন্টে ঢুকেছে, সে নাকি আশঙ্কা প্রকাশ করেছে যে যদি এখানে বিজেপি আসে তাহলে পরে আমাদের এখানে সমস্ত পাঠাবে, আমরা শরণার্থী সমস্যায় ভুগবো। তার মানে উনি স্বীকার করলেন যে বাংলাদেশিরা ভারতে রয়েছে, এটা মেনে নেন। আর আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশিদের ধরে ধরে এই যে এসআইআর যারা বাদ পড়েছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠানো হবে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, ওই পিন করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাতের অন্ধকারে গেট খুলে সমস্ত পার করব। উনি ওনার দেশেরটা বলেছেন, রাজ্যেরটা বলেছেন, আমি আমার রাজ্যেরটা বলছি যে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া গেট খুলে একদিকে যেমন হিন্দুদের ঢোকাবে, একদিকে পশ্চাৎ দেশে রাতি মেরে কিছু কয়েক লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে তাদেরকে পাঠানো হবে। এইবার ধরুন একটা ডেট দেওয়া হলো, এর মধ্যে স্বইচ্ছায় এসো, তোমাদের আমরা পাঠিয়ে দিচ্ছি। যদি বিকল্প ব্যবস্থা একটা কি, বিকল্প ব্যবস্থা শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার ব্রিটেনের প্রধানমন্ত্রী পিয়ার স্টারমারের মতো একটা প্ল্যান করেছেন, কঙ্গোর সঙ্গে কথাবার্তা হয়েছে, কঙ্গোর $5 বিলিয়ন দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেক বাংলাদেশির হাতে $2000 দিয়ে দেওয়া হবে, প্লেনে চাপিয়ে সোজা কঙ্গো। আমি তো বঙ্গোপসাগর ফেলে দিতে পারি না একটা জীবিত মানুষকে, কোনো একটা জায়গায় তো পাঠাতে হবে। $2000 মাথা পিছু, তাও হচ্ছে 3 জন 4 জন, স্বামী স্ত্রী এবং তার 2 সন্তান। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে 2 2 4, স্বামী স্ত্রী আর 2 সন্তান থাকলে $8,000। ওই 4টের বেশি 5টা 6টা 10টা আপনি সন্তান উৎপাদন করুন, 1 পয়সা আপনি পাবেন না। কঙ্গোর টিকিটটি কিন্তু আপনার থাকবে, আপনি সোজা কঙ্গো চলে যান, ওখানে গিয়ে বসবাস করবেন। আর না হলে পরে আপনি সুস্থিরভাবে বাংলাদেশে নিজের দেশে গিয়ে থাকুন। এখন তার যে আশঙ্কা কিন্তু অমূলক নয়, কারণ আমি আশঙ্কার কথাটা কিন্তু আগেই শুনিয়ে রেখে দিয়েছি। এসআইআর কিন্তু এনআরসির মতো, এনআরসি প্রায় অর্ধেক হয়ে গেল, এরপরই ভোটটা হয়ে গেলে হয়ে যাবে এনআরসি, যেটা হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেইটা হয়ে গেলে আরো ধরা পড়বে। তার আগে যদি পালাতে পারে বা চলে যেতে চায় তাহলে ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্টের অফিস, তার ডিরেক্টর যারা আছে তারা ব্যবস্থা করে দেবে, করে দিলে তোমরা চলে যাও। তো মূল কথায় ফিরি, শেখ হাসিনার ব্যাপারটা। শেখ হাসিনার জন্য এখানে এমন একটা বাড়ি দেখা হচ্ছে, জায়গা দেখা হচ্ছে, যাত্রী সেটা অত্যন্ত বড়। আর ভারতবর্ষে বড় বড় জমিদার বাড়ি আর আপনার রাজপ্রাসাদের তো অভাব নেই, বড় বড় রাজপ্রাসাদ রয়েছে, যেগুলো মেনটেন করা, সুন্দরভাবে মেনটেন করা। যে কোনো একটা রাজপ্রাসাদে তাকে ঢুকিয়ে দেওয়া হবে।
একদম নৌকর চাকর সমস্ত কিছু দিয়ে, সেক্রেটারি ফেক্রেটারি দিয়ে, ডাক্তার ফাক্তার দিয়ে সেনার ওইখানে রেখে দেওয়া হবে। এবং নিরাপত্তা বলয় তো থাকবেই। তারপরে সেগুলো সেটা থাকবে কোন একটা বিমান ঘাটির আশেপাশে। এইবার আপনারা খুঁজুন যে বিমান ঘাটির আশেপাশে মহীশূর থেকে রাজস্থান, পাঞ্জাব থেকে রণজিৎ সিং এর পাঞ্জাব থেকে আগের দিকে কাশ্মীরের মহারাজা পর্যন্ত কোন অঞ্চলে কতগুলো রাজপ্রাসাদ রয়েছে যেখানে উনি থাকতে পারেন। এটা আপনারা চিন্তা করে আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই আপনারা কজন ধরতে পারছেন। তবে হ্যাঁ, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন। আর তারেক রহমানের কি হবে সেটা আমি কাল বাদে পরশু 8টা থেকে ভোট গণনা শুরু হবে। এখন পরশু ভোট গণনা, ভোটের পর থেকে 29 তারিখের পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে তৃণমূল কংগ্রেস শিবিরে। মুখ্যমন্ত্রী তিনি দাবি করছেন 226টা আসন তিনি পাবেন। সেটা কতটা পাবেন না পাবেন সেটা 4 তারিখে 4টের মধ্যে আপনারা সম্পূর্ণ জেনে যাবেন। বিজেপি কিন্তু একদম মুখে চুন আঙুল দিয়ে বসে আছে, মুখ চুপ করে, কোনো শব্দ করছে না। তারা কাজে করে দেখাবে এটাতে বিশ্বাসী। কিন্তু সমস্যা যেটা হলো, তৃণমূল তো হারবে নিশ্চিত। এই নিশ্চিত হারের পর বাংলাটা কিন্তু তারা অশান্ত করার চেষ্টা করবে। এখন গত পরশুদিন থেকে মুখ্যমন্ত্রী শুরু করেছেন ভোট গণনা যেখানে হবে সেই সমস্ত কেন্দ্রগুলোতে, তার মধ্যে ভবানীপুর হচ্ছে অন্যতম, গোখেল মেমোরিয়াল খুব সম্ভবত, সেখানে যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেখানে গিয়ে তিনি একেবারে ঘাঁটি গেড়ে বসছিলেন। ওখান থেকে তিনি নড়বেন না, কারণ ব্যালট বক্স নাকি এদিক ওদিক করা হচ্ছে। আচ্ছা, ব্যালট বক্স গুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে স্ট্রং রুমের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর প্রত্যেকটা দলের প্রতিনিধিকে নিয়ে গিয়ে ওখানে দেখানো হয় এবং নাম্বারিং করা হয়। নাম্বারিং করার পর সেগুলোর উপরে সিল করা হয়। সেখানে কিন্তু প্রত্যেকটা দলের যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা কিন্তু সই করেন। সই করে তারপর তারা বেরিয়ে আসেন, গুনে টুনে নিজের নিজের খাতায় গোনানো হলো। এইবার লিখিতভাবে হলো, বাইরে এসে স্ট্যাম্পিং হলো, দরজায় তালা হলো, তালার উপরে কাপড় বাঁধা হলো, তারপর সিল হলো। সিলের পরে তারপরে আবার যেগুলো ভেতরে যারা সাইন করেছিল তারা আবার ওই একটা সাদা কাগজে সাইন করার পর সেটাও সিল করে ওর উপরে লাগিয়ে দেওয়া হয়। তারপরে রইল ওখানে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী কিরকম? প্রথমে হচ্ছে রক্ষী যারা আছে, 12 জন রক্ষী বিভিন্ন জায়গায় পাহারা দেয়। সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, আর সেন্ট্রাল আর্টিলারি ফোর্স সিএপিএফ, তারা পাহারা দেয় দুস্তরীয় ভাবে। একটা হচ্ছে ওটাকে কর্ডন করে, আর একটা হচ্ছে 100 মিটারকে কেন্দ্র করে। ওই এলাকায় কেউ ঢুকতে পারবে না, সব ব্যারিকেড করে দেওয়া হয়। তারপরও এদের আশঙ্কা ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হবে। ব্যালট বক্স যদি সত্যি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে যখন ব্যালট বক্স যখন স্ট্রং রুম খোলা হবে, যখন বার করা হবে, যেসব প্রতিনিধিরা গিয়েছিলেন
তারা সমস্ত চেক করে নেবেন, যে তাদের সিল ঠিক আছে কিনা, সই ঠিক আছে কিনা, সমস্ত চেক করে নেবেন। চেক করে তারা যখন ইয়েস করে ফর্মে সই করবেন, তখনই বেরোবে। সুতরাং এদিক ওদিক হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এখন থেকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ইলেকশনে ধাঁধলি করার জন্য, অর্থাৎ গড়বড়ি করার জন্য, ইভিএম চেঞ্জ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত বিজেপি করছে তৃণমূলকে হারানোর জন্য। এটা যখন তৃণমূল হেরে যাবে, তারপরে দেখবেন একটা অশান্তির বন্যা বইবে। এই অশান্তি কিন্তু একদিনে থামবে না। যদিও তৃণমূলের অর্ধেক লোকজন সব পালিয়ে গেছে, তৃণমূলে এখন আর লোকজন খুব একটা দেখা যাচ্ছে না। কারণ যখনই দেখা যাচ্ছে তখনই তাদের ধরে একেবারে হাজতে পুরে দেওয়া হচ্ছে, বেধড়ক পেয়ে দিয়ে হাজতে ধরানো হচ্ছে। এর ভোট পরবর্তী সন্ত্রাসটা কেন হবে? এত দিন ধরে, এই যে 15 বছর ধরে তৃণমূলের হাতে বিজেপি যে মার খেয়েছে, বিজেপি যতই শান্তির বাণী ছড়াক না কেন, শুভেন্দু অধিকারী অনেক শান্তির কথা বলছেন, কিন্তু যারা মার খেয়েছে, যাদের পরিবারের সন্তান হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যার মা খুন হয়েছে, সে কি ছেড়ে দেবে? আমার তো মনে হয় না ছাড়বে। সুতরাং হয় তাদের এলাকা ছাড়তে হবে, আর না হলে পরে বিজেপির হাতে প্রচন্ড প্রহার ধনঞ্জয় যাকে বলে, তার মুখোমুখি হতে হবে। সুতরাং একটা অস্থির পরিস্থিতি যে হবে আগামী কিছুদিন ধরে, এটা আজকেই আমি বলে দিচ্ছি। আপনারা বলবেন যে একদম ভোট নির্বিঘ্ন হয়ে গেল, তারপরে এত অশান্তি কেন? এত অশান্তির কারণ হচ্ছে এইটা, যে ন্যারেটিভটা তৈরি করা যে আমাদেরকে হারানো হয়েছে, আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে। কারণ তৃণমূল নেত্রী হার মানতে চান না কোনো ক্ষেত্রেই। তিনি সবসময় তার একটা বিদ্রোহী মনোভাব, সব ব্যাপারে বিদ্রোহী মনোভাব। তিনি হার মানবেন না, এবং হার যদি ভোটের ক্ষেত্রে যদি মানতেই হয়, তাহলে পরে তিনি যেটা করবেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভারতবর্ষের কেন্দ্র সরকারের একটা চিন্তা যে এইখানে আরো ফোর্সকে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া। এই যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল আর্টিলারি রিজার্ভ ফোর্স, এই দুটোই কিন্তু 2.5 লক্ষ যারা আছে, তারা কিন্তু আগামী বেশ কিছুদিন থাকবে। কত মাস সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখনই তারা যাচ্ছে না, তারা সমস্ত জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখন তো পুলিশের নিচু তলার কর্মীরা বুঝে গিয়েছে যে হাওয়া বদল হচ্ছে, নিচু তলার কর্মীরা ব্যাপক ঠেঙাচ্ছে। আর উঁচু তলার কর্মীদের যে বদল করেছিল, কানেকশনটা কাটার জন্য উঁচু তলার কর্মীদের যে এনে বসিয়েছিল ইলেকশন কমিশন, তারা এখন নিরপেক্ষ হয়ে কাজ করছে। ফলে যদি তৃণমূল ঝামেলা করতে যায়, এক হচ্ছে বেধড়ক মার খাবে, আর 2 হচ্ছে কচু কাটা হতেও আশঙ্কা একটা হচ্ছে, কচু কাটা হতে পারে। সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলা আগামী কয়েক মাস যাবে। আপনারা জানবেন যে এই বাংলা একটা হিংসার রাজনীতির জায়গা। সেই যুক্তফ্রন্ট আমলে চলে যাওয়ার পর, বামফ্রন্ট আসার পর, বামফ্রন্ট যেভাবে অত্যাচার করেছে 34 বছর ধরে রিগিং করে,
ঠিক তার ছেড়ে যাওয়া ছুটিতে, যেমন ইউনূসের ছেড়ে যাওয়া ছুটিতে তারেক রহমান পা গলিয়েছে, তেমনি বামফ্রন্টের ছেড়ে যাওয়া ছুটিতে মমতা বন্দ্যোপাধ্যায় পা গলিয়ে দিয়েছে। পা গলিয়ে তিনি রাজ্য শাসন করেছেন, এবং রাজ্য শাসনের মধ্যে কি কি করেছেন না করেছেন ভবিষ্যতে আপনারা সবই আস্তে আস্তে জানতে পারবেন। আমিও বলবো ধীরে সুস্থ, কারণ আমি বেশি ভিডিও আমি করতে পারি না, কারণ আমার কিছু বিধিনিষেধ আছে। আমি তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল করি। আমি যদি সবসময় যদি এখন আমি কলকাতার ওপরে ভিডিও করি, পশ্চিমবঙ্গের ওপরে, তাহলে আমার চ্যানেলের ওপরে একটা স্ট্রাইক আসতে পারে, কারণ আমার রেজিস্ট্রেশনটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালের উপরে। সুতরাং আমি স্টেট পলিটিক্সে আমি খুব একটা 2-4টা করলাম এদিক ওদিক, ঠিক আছে। এখন আমাদের যে ইলেকশনের সময় আমি করব, এটা স্বাভাবিক, তারা মেনে নেবে। সুতরাং আমি এখন ওই জন্য একটা করে সকালবেলা আপনার ভোটের আগে এবং ভোট পরবর্তী আমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আমি এরকম ভিডিও করে যাব। তবে একটা কথা বলে দিচ্ছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আগেও যা বলেছি আমার কথা সত্য হয়, ভবিষ্যৎ বলে যে আমি সত্যি বলেছি। পশ্চিমবঙ্গে হিংসা কতখানি বাড়বে আপনারা দেখে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। সম্পদ বেশ কিছুদিন আগে আমাদের বিদেশ মন্ত্রক থেকে ওই চিন্ময় প্রভু, সাধু চিন্ময় প্রভু, তার মুক্তির ব্যাপারে যখন কথাবার্তা হয়ে খলিলুর রহমান যখন এসেছিলেন, তখন একটা কথা হয়েছিল। খলিলুর রহমান বলেছিলেন আমি গিয়ে ব্যাপারটা দেখব। অনেক অনুরোধের থালি নিয়ে এসেছিলেন, তো ভারত একটাই অনুরোধ করেছিল যে চিন্ময় প্রভুকে আপনারা মুক্তি দিন। তো তারপরে তো সব চুপচাপ, একটা মামলায় তাকে জামিন দিয়ে আবার আটকে রেখে দেওয়া হয়েছে। তো এখন ভারত যেটা করেছে, ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ, যাই হোক আমি বাংলাতে বলে দিলাম, আইন ও বিচার মন্ত্রণালয় থেকে একটি অফিসিয়াল চিঠি কালকে ইস্যু করা হয়েছে বাংলাদেশের আইন ও বিচার মন্ত্রণালয়ে ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা যেভাবে বেআইনি ভাবে বাংলাদেশের আইনে নেই এমন একটা আইনে বলবৎ করে আপনারা একজন সন্ন্যাসীকে আপনারা দীর্ঘদিন যাবৎ জেলে রেখে তাকে মারার পরিকল্পনা করছেন। মারার হত্যার পরিকল্পনা করছেন। এটা কিন্তু একেবারে রেড কালিতে লিখে দেওয়া হয়েছে, হত্যার পরিকল্পনা করছেন। তিনি এমন কিছু অন্যায় করেননি যেটা আপনাদের দেশের দেশদ্রোহিতার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হন। তিনি একটা পতাকা তুলেছিলেন। এখন দেশের পতাকার উচ্চতা নির্ণয় করে না, যেটা চিঠিতে লেখা হয়েছে, আমি যেটা শুনেছি সেটা আমি বলে যাচ্ছি। আপনারা তো আমাদের দেশের পতাকা নিয়ে আপনারা আপনাদের ইউনিয়নে লাগিয়েছেন, ইউনিভার্সিটির রাস্তায় পতাকা এঁকে সেখানে লাথি মেরেছেন, পতাকা পুড়িয়েছেন এবং নরেন্দ্র মোদীর মূর্তিকে জুতো পেটা করেছেন, তার যে কুশপুত্তলিকার জুতো পেটা করেছেন, আগুন দিয়েছেন, গলায় জুতোর মালা পরিয়েছেন, যা যা করেছেন আমরা যদি এখন লিস্ট করি তাহলে এই চিঠি অনেক বড় হয়ে যাবে। সেই তুলনায় একজন হিন্দু সন্ন্যাসী, তার পতাকাটা একটু বোধহয় উঁচু হয়ে গেছিল, তার জন্য তাকে দেশদ্রোহিতার মামলায় তাকে জেলে পুরে রেখে দিলেন দীর্ঘদিন ধরে। আমরা মৌখিকভাবে কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছিলাম, কিন্তু কাউন্সিলর অ্যাক্সেস নিয়ে আপনারা এখনো পর্যন্ত কোনো কথা বলেননি।
যখন আপনারা এই সমস্ত কাণ্ড করে যাচ্ছেন, তখন আপনারা কি করে সাম্যতা এবং মানে ভালো সম্পর্কের আপনারা আশা করেন ভারতের কাছে? এখন যখন আমাদের ওখানে যখন হিন্দুদের প্রচন্ড রকম মারধর করা হচ্ছিল, সেই সময় ভারত থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার বন্ধ করার জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু সেই অত্যাচার কিন্তু ইউনূসের আমলেও কমেনি এবং বিএনপির সরকারের আমলেও কিন্তু একই রকম ঠাড়ে ঠোরে কিন্তু একই রকম। তারা ব্যবসা বর্তন করতে পারছে না, অনেকে করে খেতে পারছে না, মালাউন বলে গালাগালি করা হয়। তা সম্প্রতি একটি খবর বেরিয়েছে আমার চোখে পড়েছে, সেই খবরটা আমি আপনাদের একটু করে 4 লাইন পড়ে শোনাই। কোথায় গেল রে ভাই? খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের সঙ্গে যে কথাবার্তা হয়েছে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে, সেখানে কি মানে এখানে তো আসার কথা, এখানে থাকবে না কেন? এক মিনিট ধরুন দেখি দর্শক। ও আচ্ছা, ভারত বাংলাদেশ ভিসা, ভারতকে ভিসা পরিষেবা পুনর্বহাল করতে হবে। মোদী সরকারের কাছে বাংলাদেশের আবেদন, দ্বিপাক্ষিক সম্পর্ক কি উন্নত হবে? দ্য ডেইলি স্টার জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করতে ভারতকে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রশ্নোত্তর পর্ব পেশ করেন। ইকবাল জানতে চান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভারত বাংলাদেশিদের পর্যটন বা ব্যবসায়িক ভিসা বন্ধ করেছে কিনা। তিনি ভ্রমণ ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার জন্য গৃহীত পদক্ষেপের সম্পর্কেও তথ্য জানতে চান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তিনি সম্প্রতি একটি শুভেচ্ছা সফরে ভারতে সফর করেন। সেখানে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। আশা করা যায় এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই চিঠিটার একটা অংশ ওই চিঠিতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া দিয়ে বলা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে সাম্যতার ভিত্তিতে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সম্পর্ক এবং শক্তিশালী জনগণের মধ্যে সম্পর্কের সূচনা করা, এই যে যে লাইনটা আপনারা বলছেন সেই লাইনটা তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে বলা হচ্ছে যে আপনারা একের পর এক হিন্দু নির্যাতন এবং ভারত বিরোধী কথাবার্তা, ভারতকে অপমান, ভারতের জাতীয় পতাকার অপমান, আমাদের দেশ এটা সহ্য করবে না, আমাদের নাগরিকরা সহ্য করবে না। ফলে সম্পর্কের যদি সত্যি উন্নয়ন করতে হয়, তাহলে হয় চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, অথবা কাউন্সিলের অ্যাক্সেস দিন। আপনারা নিজেরাই উকিল হচ্ছেন, নিজেরাই জাজ হচ্ছেন। ভারতবর্ষের একজন হিন্দু যিনি বাংলাদেশি নাগরিক, ভারতীয় হিন্দু, বাংলাদেশি নাগরিক, সবই তো হিন্দু ছিল, তারপরে সবগুলো কনভার্টেড হয়েছে।
যারা কনভার্ট হননি তারা ওখানে হিন্দু রয়েছেন। তো তাকে আটকে রেখে দিয়ে আপনারা সাম্যতা সমতা এখন সমঝোতার কথা বলেন, এটা কি করে হয়? কাউন্সিলর অ্যাক্সেস যদি না দেন অথবা মুক্তি দিয়ে যদি না দেন, তাহলে ভারতবর্ষ কোনো সমঝোতা